কেউ বলে মানুষের জীবন অতি তুচ্ছ, আবার কেউ বলে তুচ্ছ হলেও সেই জীবনকে অনেক বড় করে নিতে হয়। জীবনে এমন কিছু কাজ করতে হয় যা সেই তুচ্ছতাকে হারিয়ে দিয়ে নিজের নাম খোদাই করে যায় সারা জীবনের জন্য। অষ্টাদশ শতাব্দীতেও জন্মেছিল সেই রকম একজন, যে 7 সমুন্দর পাড়ি দিয়ে এসেছিল আমাদের এই বাংলায়। এসেছিল রাজত্ব করতে, এসেছিল নিজেকে প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, আমি বলছি রবার্ট ক্লাইভের কথা। তা সেই দিন চন্দননগর থেকে ফিরে এসে ক্লাইভের যেন আর শান্তিতে থাকা চলছিল না। কোথায় যেন সব গোলমাল পাকিয়ে উঠেছিল। কাউকেই তো বিশ্বাস করবার উপায় নেই ইন্ডিয়াতে। হুগলির ফৌজদার নন্দকুমার একটা স্কাউন্ডেল, উমিচাঁদরা একটা বিস্ট। অথচ তাদের কাছ থেকেই হেল্প নিতে হবে, তাদের ডিসরিগার্ড করা চলবে না। আর খবরটা ঠিক সেই সময় ফ্লেচার দিয়ে গিয়েছিল যে নবাবের হাত থেকে ছাড়া পেয়ে গেছে 3 জনে। মুন্সি নবকৃষ্ণ 3 জনের মধ্যে সবচেয়ে কম বয়সী। ক্লাইভ তাকে জিজ্ঞেস করেছিল, নবাব তোমাদের হঠাৎ ছেড়েই বা দিলে কেন? হোয়াই? নবকৃষ্ণ মুর্শিদাবাদ থেকে একেবারে সোজা সাহেবের কাছে এসে হাজির। বললে, হুজুর, আসলে শয়তানি। শয়তানি মানে? নবাব তোমাদের সঙ্গে শয়তানি করেছে বলতে চাও? আগে হুজুর, উমিচাঁদ সাহেব বললে এই রকম খেয়াল নবাব বাদশাদের মাঝে মাঝে হয়। কেউ কেউ আবার মক্কায় চলে যাবার ভয় দেখায়। বাদশাহ ঔরঙ্গজেবও তাই করত। ও শুনে আপনি আশ্বস্ত হবেন না, ভেতরে ভেতরে নবাব আপনাদের হিন্দুস্তান থেকে তাড়াবার মতলব করছে। সে কি? কে বললে তোমাকে? আগে আমি নিজেই মুর্শিদাবাদ থেকে সব শুনে এলুম। সকলের সঙ্গে যে দেখা করে এলুম। জগৎ শেঠের সঙ্গে দেখা করলুম, 2000 মনসবদার ইয়ার লুথুফ খাঁর সঙ্গেও দেখা করলুম। আমি সবাইয়ের সঙ্গে দেখা করেছি হুজুর, আপনার জন্যে। কিন্তু সেই চিঠিটা, যেই চিঠিটা মরিয়ম বেগম স্মাগল করে নিয়ে গিয়েছিল, সেটা আদায় করতে পারলে? তা আপনি বা কীরকম লেলাখেপা লোক হুজুর? অত ভালো লোক হলে সংসারে চলে? আপনি একটু ঘুঘু হন না, ওই যেমন কুকুর তেমন মুগুর। ভালো মানুষের আর কাল নেই তা জানেন? এই যে আমাকে দেখছেন তো, আমি ভালো মানুষ বলেই এতদিন বসে বসে ভুগেছি। এত হেনস্থা আমার। তা তুমি যে বলছিলে মরিয়ম বেগমের কাছ থেকে তুমি চিঠিটা আদায় করবে যেমন করে হোক, সে তো বলেইছিলাম, আর সেই জন্যই তো তোড়জোড় চলছে। উমিচাঁদ সাহেব খুব খেপে গেছে হুজুর। তা খেপবার কথাই তো। কোথাকার কোন মেয়ে ছেলে নবাবের বেগম হয়েছে বলে একেবারে ধরাকে সরা জ্ঞান করেছে। আমাদের কাউকে একেবারে মানুষ বলেই মনে করে না। মনে করছে বুঝি চিরকাল ওর এমনিই যাবে। ক্লাইভ বললে, কিন্তু মুন্সি, শুনেছি ওই মরিয়ম বেগম নাকি হাতিয়ারগড়ের রাজা সেকেন্ড ওয়াইফ। হাতিয়ারগড়ের রাজা একবার এসেছিলেন আমার কাছে, তার কাছেই শুনেছি। মুন্সি বললে, সে যখন ছিল তখন ছিল, এখন যে আগে নবাবের সঙ্গে শুচ্ছে। শুচ্ছে মানে? শুচ্ছে মানে শুচ্ছে, স্লিপিং, সেম বেড। সত্যি? সে কি হুজুর, আপনি অবাক হয়ে যাচ্ছেন? এরকম কত মেয়ে মানুষের সঙ্গে নবাব শয়। নবাবের কি মেয়ে মানুষের অভাব আছে ভেবেছেন? আমার পয়সা নেই তাই অত বিয়ে করতে পারি না। আমাদের হিন্দুদের মধ্যে হুজুর, ওই যারা কুলীন, তারা 150-200 মেয়ে মানুষের সঙ্গে স্লিপ করে। সেসব আপনি বুঝবেন না। ওই মরিয়ম বেগম নবাবের সঙ্গে শুয়ে শুয়ে খুব মজা পেয়েছে তো, গায়ে ভালো ভালো জড়োয়া গয়না পেয়েছে, বাঁধিঝি পেয়েছে, তাই স্বামীকে একেবারে ভুলে গিয়েছে। মেয়ে জাতের যে মজাই ওই, যখন যেখানে তখন সেখানে। তাই তো বলি আজ্ঞে, তুই এত নিমুখ হারাম মাগি রে, একবার স্বামীর কথাও ভাবলি নে? ছেলে মেয়ে আছে নাকি মুন্সি? নেই, তবে ছেলে থাকলেও অমনিই করতো। কত মেয়ে মানুষ যে ছেলে মেয়ে ফেলে রেখে জেল সুতনে গিয়ে রয়েছে, তার কোনো ইয়ত্তা নেই হুজুর। একদিকে যেমন দেখবেন বিধবা মেয়েরা স্বামীর চিতার ওপর আগুনে পুড়ে মরছে,
তেমনি আবার স্বামীকে ছেড়ে পরপুরুষের ঘরও করছে, তাও দেখতে পাবেন। সেজন্যই তো হুজুর আমাদের হিন্দু শাস্ত্রে মেয়ে মানুষকে নরকের দ্বার বলেছে। মনু বলেছেন মেয়েদের দরজা জানালা বন্ধ করে ঘরে শেকল দিয়ে রাখবে, একটু ঢিলে দিয়েছ কি পুরুষের কাছে পালাবে। ক্লাইভ সব শুনছিল। মুন্সির কথাটা শুনে একটু ভাবল, তারপর বললে, কিন্তু দেশে আমারও তো ওয়াইফ আছে, সে তো আমাকে ছেড়ে কোথাও যায় না। আমি তো তাকে শেকল দিয়েও বেঁধে রাখিনি, আমি তো তাদের সেইখানে রেখে দিয়ে এত দূরে পড়ে আছি। মুন্সি বললে, কি যে বলছেন আপনি হুজুর, আপনার সঙ্গে আমাদের তুলনা? আপনারা হলেন গিয়ে দেবতার জাত। হিন্দু শাস্ত্রে আপনাদের বলেছে শ্বেত দ্বীপের মানুষ, আমরা যে আপনাদের চেয়ে নিচু জাত হুজুর। কিন্তু ক্লাইভ বললে, কিন্তু আমার এই বাগান বাড়িতেও দুজন হিন্দু লেডি আছে মুন্সি, তারা তো খুব ভালো। ওই একজন উইডো আর একজন ম্যারেড, তারা তো খুব ভালো লোক মুন্সি। তারা ড্রিঙ্ক করে না, বিপ খায় না, ফাউলও খায় না। মুন্সি বললে, তা তো হলো, কিন্তু তার হাজব্যান্ডের কাছে যায় না কেন সেইটা আগে বলুন। তার হাজব্যান্ডটা খুব বড় পোয়েট মুন্সি, খুব ভালো পোয়েট্রি বানায়, কিছুতেই তার কাছে যাবে না এরা। তবেই বুঝুন কেন যায় না। ক্লাইভ বললে, সত্যি বলো না মুন্সি, যায় না কেন? মুন্সি বললে, যায় না কেন বলবো? হ্যাঁ বলো। মুন্সি বললে, যায় না শুধু লোকটা বাউন্ডুলে বলে। পোয়েট্রি দিয়ে তো আর পেট ভরবে না হুজুর। পোয়েট্রি শুনতে ভালো, পোয়েট্রি সুর করে গাইতেও ভালো, কিন্তু পোয়েট্রি দিয়ে তো আর গহনা হয় না, পোয়েট্রি দিয়ে শাড়িও হয় না, ভাতও হয় না। তা অমন জিনিস নিয়ে কি হবে হুজুর? সেজন্যই তো হুজুর আপনার পায়ের তলায় পড়ে আছি, যে প্রাণ ভরে আপনার সেবা করব। ক্লাইভ বললে, আমি আর তোমার কি করতে পারবো মুন্সি, আমার টাকা কোথায়? মুন্সি বললে, এখন টাকা নেই, কিন্তু পরে তো টাকা হবে, তখন যেন দাসানুদাসকে মনে রাখেন হুজুর। ক্লাইভ বললে, পরে কি করে টাকা হবে? আমি তো কোম্পানির চাকরি করি, কোম্পানি আমাকে মাইনে দেয়। আপনার টাকা হবে হুজুর, আমি বলছি আপনার টাকা হবে, ভগবান দেবে আপনাকে। আমি তো আমার গডের সিংহবাহিনীর কাছে তাই প্রে করি হুজুর, যে সাহেবকে আমার অনেক টাকা পাইয়ে দাও, আপনার টাকা হলেই আমার টাকা হবে। কিন্তু টাকা আমার কি করে হবে তাই বলো না। মুন্সি বললে, মুর্শিদাবাদের নবাবের কি কম টাকা আছে নাকি ভেবেছেন? মুর্শিদাবাদের নবাবের টাকা আমি কি করে পাবো? নবাব আমাকে দেবেই বা কেন? মুন্সি বললে, টাকা কি কেউ কাউকে দেয় হুজুর? আপনি চাইলেই পেয়ে যাবেন। চাইলেই পাবো কেন? ভয় পেয়ে আপনাকে নবাব দিয়ে দেবে। নবাব আমাকে ভয়ই বা পাবে কেন? ভয় না পেলে আমাদের তিনজনকে ছেড়ে দিলে কেন তাই বলুন? সবাই তো আমাকে বললে ওই নবাব ক্লাইভ সাহেবকে ভয় পায় বলে আপনাদের ছেড়ে দিলে। ইয়া লুতুফ খাঁ সাহেব তাই বললে, আর মির্জাফর সাহেবও তাই বললে, আর ওই জগৎ শেঠজি উনিও তাই বললেন। সবাই নবাবের এগেনস্টে? হ্যাঁ সাহেব, সব্বাই। এতদিন অন্য লোকের মুখে শুনে এসেছেন, এইবার আমার মুখে শুনুন। আমি তো আর আপনাকে মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা বলা বড় পাপ হুজুর। যে মিথ্যে কথা বলে সে নরকে যায় হুজুর, সে নরকে গিয়ে পচে মরে। ক্লাইভ সাহেব মুন্সির কথা শুনে খানিকক্ষণ ভাবতে লাগলো। মুন্সিও তখন বলে যাচ্ছে, এই যে আপনি চন্দননগর দখল করলেন, আগে কত ভয় পেয়েছিলেন, আগে কত সন্দেহ করেছিলেন, কিন্তু কিছু হলো? নবাব কিছু করতে পারলে? পারবে কি করে? ওইদিকে দিল্লি থেকে পাঠান আহমদ শাহ আবদালি বাংলাদেশের দিকে আসছে, তখন কত দিকে আর যুদ্ধ করবে, কে মদদ দেবে? নবাবের দলে তো আর কেউ নেই। কেন? ফরাসিরা, জেনারেল বুসি, মসিয়ে ল। আগে ফরাসিরা আর আপনারা
আপনার বুদ্ধির কাছে ফরাসির বুদ্ধি? আর নবাব কি ভাবছেন জানেন না আপনার বুদ্ধির কথা? ক্লাইভ বললে, বুদ্ধির কথা বলছো বটে, কিন্তু মরিয়ম বেগমের তো আরও বুদ্ধি আমার চেয়ে। বুদ্ধি না এলে কি আমাকে ঠকিয়ে যায়? মুন্সি বললে, তার কথাই তো হচ্ছে। এইবার দেখুন না কি হয়, তাকে কি করি। কি করবে? মার্ডার? মুন্সি বললে, সে যখন হবে তখন শুনতে পাবেন। তাই এইসব কথা আগেই হয়ে গিয়েছিল, সেই হুগলিতে ক্যাম্প করে থাকবার সময়। তারপর সেখান থেকে ওয়াটসের চিঠি এসেছে, ফ্রেঞ্চদের সঙ্গে ঝগড়া বাঁধাবার কথাও জানিয়েছে। রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন ক্লাইভ আবার বিছানা থেকে উঠল, নবকৃষ্ণকে ডাকল। নবকৃষ্ণ সামনে আসতেই ক্লাইভ বললে, মুন্সি, নবাবের খাজাঞ্চিখানায় কত টাকা আছে? মুন্সি বললে, কাঁড়ি কাঁড়ি টাকা হুজুর। তবুও আন্দাজ কত? তা আগে এত টাকা যে আপনি এক হাতে বইতে পারবেন না। আপনি আমি দুজনে মিলেও বইতে পারবো না। পুরুষানুক্রমে জমে আসছে কি না, আসলে সে টাকার হিসেব নেই। নবাব নিজেও জানে না কত টাকা আছে, বেগমরাও জানে না। ক্লাইভ বললে, যদি নবাবের সঙ্গে ঝগড়া বাঁধাতেই হয় তো ভালো করেই বাঁধুক। এই দেখো নবাব কি চিঠিতে লিখেছে, পড়ে দেখো। মুন্সি পড়তে লাগলো, আমি কোম্পানির কাছে যে টাকা দিবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তাহার প্রায় সবটাই শোধ করিয়াছি। আমি সন্ধির শর্ত অক্ষরে অক্ষরে পালন করিতেছি, কিন্তু আপনাদের পক্ষে সেই রূপ দেখি না। ইংরেজ সৈন্যের অত্যাচারে হুগলি, হিজলি, বর্ধমান ও নদিয়া ত্রস্ত হইয়াছে। এ সমস্ত যে আপনাদের জ্ঞাতসারে হইতেছে ইহা আমার বিশ্বাস হয় না। শুনিলাম ফরাসিরা আপনাদের সহিত যুদ্ধ করিবার জন্য দক্ষিণা পথ হইতে ফৌজ পাঠাইয়াছে। তাহারা আমার রাজ্যে বিবাদ উপস্থিত করিবার ইচ্ছা করিলে আমাকে লিখিবা মাত্রই সিপাহী সৈন্য পাঠাইয়া তাহাদিগকে নিরস্ত করিব। ক্লাইভ জিজ্ঞেস করলে, চিঠি পড়ে তোমার কি মনে হয় মুন্সি? মুন্সি বললে, মনে হচ্ছে এর পেছনে মরিয়ম বেগমের হাত আছে হুজুর। কেন? নবাবকে মরিয়ম বেগম বুদ্ধি দিয়েছে, বলেছে একটু নরম সুরে চিঠি লিখলে কাজ হাসিল হয়ে যাবে। নইলে নবাব তো এরকম নরম সুরে চিঠি লিখবার লোক নয়। আপনি এই চিঠির উত্তর কড়া করে জবাব দিয়ে দিন হুজুর, বেশ কড়া করে। আপনি কিন্তু নরম হবেন না। তাহলে কি লিখব বলে দাও। মুন্সি কলম নিয়ে বসল। তারপর লিখলে, আপনার পত্র পাইয়াছি, কিন্তু কাশিমবাজারের ফরাসিগণকে উচ্ছেদ করিবার সম্মতি না দিলে ইংরেজদের সঙ্গে নবাবের যে সদ্ভাব আছে তাহা প্রমাণ হইবে না। আপনি অবিলম্বে কাশিমবাজারের ফরাসি কুটি উঠাইয়া দিন। চিঠিটা পড়ে ক্লাইভ নিচে নিজের নাম সই করে দিলে। সই করার পর মুন্সি চিঠিটা নিয়ে মুর্শিদাবাদের দরবারে পাঠানোর বন্দোবস্ত করে দিলে। যাবার আগে বললে, আপনি আরেকটা কাজ করুন হুজুর, কাশিমবাজারের ওয়ার্ড সাহেবকে লিখে দিন যেন এক্ষুনি একবার ইয়ার লুথফ খাঁ সাহেবের সঙ্গে দেখা করেন। ক্লাইভ বললে, তাতে তো সবাই জেনে যাবে মুন্সি। আগে জানবে কি করে? মেয়ে মানুষের মতো বোরখা পরে অনেক রাত্রে দেখা করতে বলবেন, পালকিতে করে যেতে বলবেন, তাহলে আর কেউ সন্দেহ করবে না। ইয়া লুথুফ খাঁকে যদি নবাব করে দেন হুজুর, তাহলে আপনাদের হয়ে সব কিছু করবে সে। এরপর সেই চিঠিও লেখা হয়েছিল। মুন্সি নবকৃষ্ণের যা কাজ তা সে করেছিল। এখন তোমার হাত যশ আর আমার ভাগ্য। নিজের দেশের লোকেরা যা করেনি আমার, তাই তুমি করে দেবে। এতদিন তোমাকে ডেকেছি মা, তুমি শোনোনি। এবার হীরের কানবালা গড়িয়ে দেব মা তোমার কানে, জড়োয়া গয়না দিয়ে মুড়ে দেব তোমার সর্বাঙ্গ। তুমি সদয় থাকলে এই মুন্সি নবকৃষ্ণ তোমার জন্য সব কিছু করবে। আমার ওপর একটু দৃষ্টি দিও মা। তারপর দিনই বাগানে এসে পৌঁছেছিল ক্লাইভ সাহেব। কত দিন পর আবার আসা। দুর্গা বললে, তোমার সঙ্গে যে একটু কথা বলবো ধীরে সুস্থে বাবা, তারও উপায় নেই। এই কারা এলো তোমার সঙ্গে দেখা করতে?
ওদের তুমি চিনবে না দিদি, ওরা নিজের নিজের মতলব হাসিল করতে আসে আমার কাছে। যাকে তাকে তুমি আমল দাও কেন বাবা? তোমারও কাজকর্মের খ্যাতি আর ওদেরও খ্যাতি। ক্লাইভ বললে, তা বললে কি আর চলে দিদি? আমরা এখানে পরের দেশে এসেছি, সকলের সঙ্গেই আমাদের ভাব রাখতে হয়, নইলে কোন দিন তাড়িয়ে দেবে যে। তা দুর্গা এইসব কথা বুঝতে পারতো না, বলতো, তা যাকেই আসতে দাও বাপু, সেই পাগলাটাকে যেন আর আসতে দিও না। আমার এই বউকে নিয়ে হয়েছে এক জ্বালা, এও স্বামীর কাছে যাবে না আর নিজের বাড়িতেও যেতে পারবে না। তা তোমাদের যুদ্ধ কি আর থামবে না বাপু? আমরা কাজকর্ম আর করতে পারবো না? ক্লাইভ বললে, এই তো সবে এলুম দিদি ফরাসডাঙ্গা থেকে, এবার যেখানে বলবে সেখানেই পাঠিয়ে দেব। দুর্গা বললে, তা তোমাদের নবাব সাহেস্তা হলো, নাকি এখনো তেমনি পরের মেয়ে মানুষের দিকে নজর দিয়ে বেড়াচ্ছে? ক্লাইভ বললে, এখন নবাব মরিয়ম বেগমের কথাই উঠছে আর বসছে দিদি। সে আবার কে গা? সে আবার কোন বেগম? হাতিয়ারগড়ের রাজার সেকেন্ড ওয়াইফ, দ্বিতীয় পক্ষের বউ। তার এখন নাম হয়েছে মরিয়ম বেগম। শুনে দুর্গার পা থেকে মাথা পর্যন্ত শিউরে উঠল। সেই মরালি নাকি? সেই মরালি মরিয়ম বেগম হয়েছে? তার এত ক্ষমতা হয়েছে, এত প্রতিপত্তি হয়েছে? ক্লাইভ সাহেব বললে, আমি তাহলে আসি দিদি, ওরা বসে আছে অনেকক্ষণ। সাহেব চলে যেতেই দুর্গা ভেতরে গিয়ে ডাকলে, ও বৌরানী, মুখপুরীর কাণ্ড শুনেছ? মুখপুরি ভাতারকে ছেড়ে চেহেল সুতুনি গিয়ে নবাবকে হাত করে ফেলেছে গো। সব শুনে ছোট বৌরানীও অবাক। দুর্গা বললে, আমি বলে এতদিন তাই ভাবছি, সেই মুখপুরি সেখানে গিয়ে কি করছে। আমি তার জন্য ভেবে ভেবে মরছি। ভাবছি যে শোভারামের মা মরা মেয়েটাকে আমরা জলে ফেলে দিলাম গো, আর সেই মেয়ে কিনা সেইখানে পায়ের ওপর পা তুলে দিয়ে আরাম করে নবাবে সেবা করছে। ছোট বৌরানী বললে, তা এক কাজ করলে হয় না দুর্গা? একবার খবর পাঠালে হয় না মরালিকে, যে আমরা এইখানে কষ্ট করে পড়ে আছি, আমাদের যাতে নবাব আর কিছু না করে? কি করে খবর পাঠাবো বৌরানী? সে সাহেবকে বললে, সাহেব যদি কোনো রকমের খবরটা পাঠাতে পারে। আর নয়তো খুলে বললেই তো হয় সমস্ত কথা সাহেবকে। বললেই হয় যে আমরা আসলে কে, খুলে বললেই হয় যে আমরা হাতিয়ারগড়ের ছোট মশাইয়ের বউ। দুর্গা ভাবতে লাগলো, বললে, দাঁড়াও বাপু, অত তাড়াহুড়ো করো না। শেষকালে কি করতে কি হয়ে যাবে, তখন এক কাণ্ড বাঁধবে। তখন তোমাকে আমি আর সামলাতে পারবো না, আমাকে একটু ভাবতে দাও। ছোট বৌরানী রেগে গেলে, বলে, ভাবতে ভাবতেই যে তোর বছর কাবার হয়ে গেল দুর্গা, আর কত ভাববি? এদিকে আমি তো আর থাকতে পারছি না। দুর্গা বললে, না বৌরানী, আর একটু ধৈর্য ধরে থাকো বাপু, শেষকালে কোন দিন জানাজানি হয়ে গেলে নাকালের এক শেষ হয়ে যাবে। হঠাৎ ওই দিক থেকে হরিচরণ আসতেই কথা বন্ধ হয়ে গেল দুর্গার। এদিকে তখন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, এই বাংলাদেশের কপালে অনেক দুঃখভোগী গেছে সাহেব। দিল্লির কথা ছেড়ে দিন, আর দক্ষিণা পথের কথাও ছেড়ে দিন, সে অনেক দূরের দেশ। তবুও যেটুকু কানে আসে তাতে বুঝতে পারি দিল্লির বাদশার ক্ষমতা সব দক্ষিণা পথে চলে গেছে। হিন্দুস্থানের ক্ষমতার কেন্দ্র এখন দক্ষিণাপথ। বাদশাহ ঔরঙ্গজেব তা বুঝেছিলেন বলেই শেষ জীবনে আবার নিজের ক্ষমতা ফিরে পেতে চেয়েছিলেন। কিন্তু যা হবার নয় তার কেমন করে হবে? এখন আবার হিন্দু রাজত্ব ফিরে আসছে। বাজিরাও, সিন্ধিয়া, হোলকার, গায়কোয়াড়, তাদের উপরেই আমাদের এতদিন ভরসা ছিল। এখন এসেছে বালাজিরাও। ক্লাইভ সব মন দিয়ে শুনছিল। জীবনে এই প্রথম দেখলে এই কিংটাকে। সঙ্গের লোকটা চুপ করে বসেছিল। ক্লাইভ বললে, দেখুন মহারাজ, আমরা এসেছি ব্যবসা করতে।
তা তো জানি সাহেব, আপনারা তো আর থাকতে আসেননি এখানে। আর আমরা তো চলেই যাচ্ছিলাম ইন্ডিয়া ছেড়ে। 3,000 টাকা ইয়ারলি পেশকাশ দিয়ে আমরা ব্যবসা করবার সনদ পাই এইখানে, কিন্তু কোম্পানির কিছুই প্রফিট থাকে না তাতে। আর সেই সব পুরনো ইতিহাস। আজকে যখন লাভ হতে শুরু করেছে তখন নবাব আমাদের চলে যেতে বলছে। কৃষ্ণচন্দ্র বললেন, আপনারা যাবেন না, মুঘল বাদশার দিন শেষ হয়ে গেছে। মারাঠারাও নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়েছে। আসলে পাপের রাজ্য থাকে না সাহেব, পাপ করলে তার প্রতিফল পেতেই হয়। আমরা হিন্দুরা জন্ম থেকেই তা বিশ্বাস করি। নইলে বাদশাহ ঔরঙ্গজেব মরবার সময় কি বলেছিলেন জানেন তো? না তো, কি বলেছিলেন? মহারাজ বললেন, অত বড় বাদশাহ মরবার সময় হয়তো হুঁশ হয়েছিল, বলে গেলেন, আমি সংসারে আসবার সময় কিছুই সঙ্গে করে আনিনি, কিন্তু যাবার সময় পাপের বোঝা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ভগবানের দয়ার ওপর বিশ্বাস আমার রয়েছে, কিন্তু আমি যা পাপ করেছি তার কথা ভেবে মন আমার অস্থির। এখন যা হয় হোক, আমি অকুল সমুদ্রে জীবন তরী ভাসিয়ে দিলাম। ক্লাইভ বলে, দেখছি আপনাদের ইন্ডিয়াতে মহারাজ থেকে আরম্ভ করে পথের ভিখিরি পর্যন্ত সবাই ফিলোজফার মহারাজ। এ আমাদের বোধহয় মাটির গুণ সাহেব। ক্লাইভ বলে, ফিলোজফারদের রাজনীতি করতে না আসাটাই ভালো মহারাজ। ফিলোজফারদের বিয়ে করাটাও উচিত নয়। মহারাজ বললেন, তা তো বটেই, সেজন্যই তো আমি আমার রাজসভায় সব রকমের লোক পুষেছি। কেউ আমার পাঁজি লেখে, কেউ কুস্তি শেখায়, কেউ আবার কাব্য লেখে, কেউ যুদ্ধ করে, আবার কেউ শুধু ভাড়ামি করে। সাহেব বললে, আমার এই বাগানের কুঠিতেও একটা হিন্দু বউ আছে মহারাজ। তার হাজব্যান্ডটাও ফিলোজফার। সে বলে সমস্ত পৃথিবীটাই নাকি তার দেশ। সে পোয়েট, সে গান লেখে। মহারাজা বললেন, কিন্তু তাকে আপনি কেন রেখেছেন এখানে? সাহেব বলে, কি করব, সে যে হাজব্যান্ডের কাছে যাবে না। তাহলে কে আছে তার বাপের বাড়িতে, সেইখানেই পাঠিয়ে দিন। সাহেব বললে, কি করে পাঠাবো? আপনি তো জানেনই নবাবকে। পাঠাতে গিয়ে যদি নবাবের স্পাইদের নজরে পড়ে যায়, মরিয়ম বেগমকে তো ওইভাবেই নবাব নিজের হারেমে নিয়ে গিয়ে তুলেছে। এই তো মরিয়ম বেগম, এনার স্ত্রী সাহেব। এনার কথা বলতেই তো আপনার কাছে এসেছি। ক্লাইভ বলে, আমি জানি। জানেন, আপনার ওয়াইফ খুব ক্লেভার লেডি। ছোটমশাই বললে, চালাক? কিন্তু তেমন চালাক তো নয়। না না, ভেরি ক্লেভার। কিন্তু আমার কাছে যতদিন ছিল ততদিন স্বভাব ভালো ছিল। খুব মিষ্টি স্বভাবের স্ত্রী। একটুতেই কেঁদে ফেলত, একটুতেই অভিমান করত। অনেক ভাগ্য করলে তবে অমন স্ত্রী হয় মানুষের সাহেব। আপনি আমার স্ত্রীকে যেমন করে হোক উদ্ধার করে দিন। ক্লাইভ বললে, কিন্তু জানেন, আপনার স্ত্রী আমার এইখান থেকে ইম্পর্টেন্ট লেটার চুরি করে নিয়ে গেছে। আপনার স্ত্রী আমাকে ব্ল্যাকমেলও করেছে। মিলিটারি সিক্রেট চুরি করলে তার কী শাস্তি হয় তা নিশ্চয়ই আপনি জানেন। ছোটমশাই বললে, আপনি ভুল করছেন সাহেব। আমার স্ত্রী তেমন কাজ করতেই পারে না। আমার স্ত্রী সতী। আপনার স্ত্রী নবাবের সঙ্গে চেহেল সুতনে রাত কাটায়, তবুও বলছেন আপনার স্ত্রী সতী? আমার স্ত্রীকে আমি চিনি না সাহেব, আপনি চেনেন? আমার স্ত্রী প্রাণ দেবে, তবুও নবাবের সঙ্গে চেহেল সুতনে রাত কাটাবে না। ক্লাইভ বললে, আমি ইন্ডিয়ান নই, আমি ইংলিশম্যান। আমি আপনাদের হিন্দু ম্যারিড লাইফ সম্বন্ধে কিছুই জানি না। তবে আমার ধারণা ছিল হিন্দু ওয়াইফরা খুব ভালো হয়। আমার এখানে যে লেডি আছে তাকে তো দেখছি, সি ইজ এ ভেরি গুড। ড্রিঙ্ক করে না, বিপ খায় না, ফাউলও খায় না। ছোটমশাই বললে, আমার স্ত্রীও ওইসব কিছুই খায় না। ক্লাইভ বললে, কিন্তু উমিচাঁদ সাহেব আমাকে বলেছে আপনার স্ত্রী ওইসব খায়, আরও খায়, নেশা করে।
মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, সে যাগে, ওসব নিয়ে তর্ক করে আর লাভ কি? নবাবের হারেমে ঢুকলে ওসব খেতেই হবে, না খেয়ে থাকতে পারবে না। ছোটমশাই বললে, যদি খায়ও তাতেও আমার কোনো আপত্তি নেই। এখনও যদি আমার স্ত্রীকে আমি পাই, আমি ঘরে তুলে নেব তাকে। কিন্তু সে তো মুসলমান হয়ে গেছে, তাকে আপনি নেবেন কি করে? আপনার জাত যাবে না? ছোটমশাই মহারাজ কৃষ্ণচন্দ্রের দিকে চাইলেন, বলে, তাহলে কি হবে মহারাজ? আপনি বিধান দিন আমাকে, বলুন আমি কি করব? মহারাজ এই কথার উত্তর না দিয়ে ক্লাইভের দিকে চেয়ে বললেন, আপনি বোধহয় এর কিছু বিধান দিতে পারবেন সাহেব। ক্লাইভের হাসি এলো, বলে, বেঙ্গল আপনাদের দেশ, আপনি নিজে একজন মহারাজা, আপনি বিধান চাইছেন আমার কাছে? আমরা তো এখানে ব্যবসা করতে এসেছি। মহারাজ বললেন, সে দেশ আমাদেরই, কিন্তু দেশের মানুষ তো সে কথা ভাবে না। আপনারা কোম্পানির স্বার্থ দেখছেন এখানে এসে, আর আমরা দেখছি নিজেদের স্বার্থ। দেশটা যে কাদের সেটাই এখনো ঠিক হয়নি। কিন্তু এই দেশ তো আপনাদের বার্থ প্লেস, আমরা তো ফরেনার। মহারাজ বললেন, আসলে আমরাও যা আপনারাও তাই। এ আমারও নিজের দেশ নয়, নবাব সিরাজউদ্দৌলারও নিজের দেশ নয়, এমনকি দিল্লির বাদশারও নিজের দেশ নয়। বাদশাহ আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকে আমরা সবাই একাকার হয়ে গেছি। আমরা, আপনারা, ফরাসিরা, পাঠানরা, মোগলরা, হিন্দুরা, সবাই। ক্লাইভ সব শুনে কিছুক্ষণ ভাবলে, তারপর বললে, আমি কোম্পানির চাকর, কোম্পানির মত না নিয়ে আমি কিছুই করতে পারি না। কোম্পানিকে আমি চিঠি লিখব, তখন আপনারা আমাকে সাহায্য করবেন তো? ছোটমশাই বললেন, আমি আপনাকে সাহায্য করব, আমার যা কিছু আছে সব দিয়ে কোম্পানিকে সাহায্য করব। ক্লাইভ মহারাজকে জিজ্ঞেস করলেন, আজ যদি নবাবকে আমরা ফাইট করে হারিয়ে দিই, তখন মসনদে কাকে বসাবো আপনি বলতে পারেন? ছোটমশাই বললে, নবাব হবার লোকের অভাব হবেন না সাহেব, কিন্তু যাকে তাকে তো আর নবাবই করতে দেওয়া যায় না। আপনি হবেন? মহারাজ কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন, আমি? হ্যাঁ, আপনি। কিন্তু আমি যে হিন্দু। হিন্দু হলে কি হয়েছে, মারাঠারাও তো হিন্দু। ওদিকে তখন ভেতরের ঘরে দুর্গা ছটফট করছিল। মরালিটার যদি নবাব দরবারে এত ক্ষমতা, তো তাকে একবার খবরটা দিলেই তো ল্যাঠা ঝুঁকে যায়। খবরটা কাকে দিয়েই বা তাকে দেওয়া যায়? দুর্গা হরিচরণকে ডাকলে, বলে, হ্যাঁ গা, বলি তোমার সাহেব কাদের সঙ্গে এতক্ষণ কথা বলছে? কে ওরা, হিন্দু না মুসলমান? হরিচরণ বললে, তা তো জানি নে দিদি। তা ওদের কাজকর্ম নেই, কেবল কথা বলে বলেই তোমার সাহেবের সময় নষ্ট করছে। তুমি ওদের চলে যেতে বলো না, তখন থেকে বসে বসে কী সব ভেজর ভেজর করছে এত। হরিচরণ বললে, সাহেবের কাজের সময় কাছে গেলে রাগ করবে সাহেব, আমি ওখানে যেতে পারবো না দিদি। তাহলে আমিই যাই, আমি গেলে তো আর রাগ করবে না। আপনি গেলে সাহেব আপনাকে বকবে না, কিন্তু পরে আমাকে বকবে, বলবে তুই দেখছিলি আমি ওদের সঙ্গে কথা বলছি, তাহলে দিদিকে কেন আসতে দিলি? দুর্গা বললে, তা তোমার সাহেব কি ভেবেছেটা কি? সাহেবের যেমন কাজকর্ম কিছু নেই, তেমন আমাদেরও কিছু নেই, আমাদের এখানে পড়ে থাকলেই চলবে? হরিচরণ বললে, তা সাহেব তো বলেছে দিদি, এইবার লড়াই থেমে গেছে, এবার তোমাদের বাড়ি পাঠিয়ে দেবে। না বাপু, সাহেব বকুক আর যাই করুক, এই আমি যাচ্ছি। হরিচরণ ব্যস্ত হয়ে বললে, অত চেঁচিয়ে কথা বললো না দিদি, সাহেব। ধুত্তর, সাহেবের নিকুচি করেছে। দোহাই তোমার দিদি, তুমি সাহেবকে চেনো না। হেসে কথা বলে বললে সাহেবের রাগ নেই এটা ভেবো না। সাহেবের রাগ তো দেখোনি তোমরা, রাগলে সাহেব একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয়। তা আমরা কি তোমাদের মতো সাহেবের চাকর বাছা?
যে কথা বলতে ভয় পাবো? রাগ অমনি করলেই হলো। এই বলে দুর্গা দাঁড়ালো না সেখানে। পেছন থেকে ছোট বউরানী বললে, ওখানে ব্যাটা ছেলেরা কথা বলছে, তুই ওখানে কেন যাচ্ছিস দুর্গা? শেষকালে তোকে যদি কেউ দেখে ফেলে? তা দেখো কি না, কি দেখবে আমার? কি দেখবে? শেষকালে একটা অনর্থ বাঁধতে পারে, ভালো করে মাথায় ঘোমটাটা টেনে দিয়ে যা। হরিচরণ আরেকবার বাধা দিলে, বললে, তোমার পায়ে পড়ি দিদি, যেও না। পই পই করে কথা বললেও তুমি শুনবে না? সে নয়তো আমি সাহেবকে ডেকে নিয়ে আসি, তোমার কি বলবার আছে এইখানে মুখোমুখি বলো। তা ও মুখ পোড়ারা কি সারাদিন এইখানেই বসে আড্ডা দিতে এসেছে? এই বলতে বলতে দুর্গা হন হন করে উঠোন পেরিয়ে ক্লাইভের ঘর দিকে এগিয়ে যেতে লাগলো। মধুসূদন কর্মকারের দোকানে তখন উদ্ধব দাস বেশ জাঁকিয়ে বসেছে। অনেক দিন দেখা যায়নি উদ্ধব দাসকে। মধুসূদন বললে, কি গো দাসমশাই, বলি কোথায় ছিলে একদিন? কৃষ্ণনগরে গিয়ে বুঝি খুব মুগের ডাল খাচ্ছিলে? এদিকে তোমাকে নবাবের লোক খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে। আমি কারুর চাকর নই গো। মধুসূদন বললে, যখন পরোয়ানা দিয়ে ধরে নিয়ে যাবে তখন মজাটা বুঝবে। উদ্ধব দাস হাসতে লাগলো, বললে, পরোয়ানা তো একদিন সকলেরই আসবে কর্মকার মশাই। সে পরোয়ানা যখন আসবে তখন যেতেই হবে। তার আগে কাব্যটা শেষ করতে হবে। এখন নবাবের পরোয়ানা নেবার সময় নেই আমার। দাও, বড় গরম পড়েছে, একটু গুড় জল দাও দেখি, খেয়ে দে তোমার এখানে একটু গড়াই। এই বলে নিজেই গাড়ু থেকে জল ঢেলে নিয়ে মুখ হাত পা ধুয়ে নিলে। তারপর পোঁটলাটা খুলে গামছাটা বার করলে, বললে, একটু ধীরে সুস্থে যে পুঁথি লিখব তারও উপায় নেই। যেদিকেই যাই কেবল কামান বন্দুক নিয়ে সেপাই সন্ধিরা চলেছে। এত লড়াই করে কি লাভ হয় বলো তো কর্মকার মশাই? মধুসূদন বললে, সবাই তো আর তোমার মতে বাউন্ডুলে হতে পারে না। তোমার নিজের মাগ ছেলে নেই বলে কি আর কারোর থাকতে নেই? তা আমি কি বউকে ছেড়ে এসেছি কর্মকার মশাই? বউই তো আমাকে ছেড়ে গেল। বউ থাকলেও তবে আমি অত ঝামেলার মধ্যে যেতাম না। খেতাম, দিতাম আর পুঁথি লিখতাম। তারপর পোটলার ভেতর থেকে পুঁথির কয়েকটা পাতা বার করে বললে, পুঁথিটা একটু শোনাবো কর্মকার মশাই, শুনবে? প্রথমে আদি পর্ব, একেবারে বন্দনা দিয়ে আরম্ভ করেছি। মধুসূদন বললে, তা কীরকম শুনি? উদ্ধব দাস পড়তে লাগলে, প্রথমে বন্দনা করি দেব গণপতি, তারপর বন্দিলাম মাতা বসুমতী। পূবেতে বন্দনা করি পূবের দিবাকর, পশ্চিমেতে বন্দিলাম 5 পয়গম্বর। উত্তরেতে হিমালয় বন্দনা করিয়া, দক্ষিণেতে বন্দিলাম সিন্ধু দরিয়া। মধুসূদন বললে, বাহ বাবা, বেশ হচ্ছে দাসমশাই। উদ্ধব দাস উৎসাহ পেয়ে গেল, বললে, বেশ হচ্ছে না? রায়গুণাকরের চেয়েও ভালো হচ্ছে না? কিন্তু বেশিক্ষণ আর পড়া হলো না। ওদিক থেকে হঠাৎ কান্ত এসে হাজির। উদ্ধব দাসকে দেখেই বললে, দাসমশাই, আপনি এখানে? আমি যে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। উদ্ধব দাস বললে, আমাকে? আমাকে কেন হে বটে? আগে আপনাকে খুঁজতে কেষ্টনগরে গিয়েছিলাম, কলকাতাতেও গিয়েছিলাম, আগে এই কর্মকার মশাইয়ের দোকানেও একবার এসেছিলাম। কেন? আমি কি মহা তালে বললেও হয়ে গিয়েছি নাকি? কান্ত বললে, আপনাকে একবার মুর্শিদাবাদে যেতে হবে, মতিঝিলে গিয়ে নবাবকে গান শোনাতে হবে। শুনে উদ্ধব দাস রেগে গেল, বললে, কেন? আমি যাব কেন? নবাব আসতে পারে না? আমার গান যদি নবাবের শুনতে এতই ইচ্ছে তো নবাব এখানে আসতে পারে না কেন? আমি কি তোমাদের নবাবের চাকর হে? আরে আপনি রাগ করছেন কেন? কেন রাগ করব না কেন? নবাব রামপ্রসাদের গান শুনতে পরের বজরায় যেতে পারে আর আমার কাছে আসতে পারে না? আমি কি ফেল না?
তা কিছুতেই যেতে চায় না উদ্ধব দাস। মধুসূদন বললে, আহা, নবাব আদর করে ডেকে পাঠিয়েছে, যাওই না। একটু যেন মনটা ভিজল উদ্ধব দাসের। বললে, আমাকে আদর করে ডেকেছে? তাহলে চলো, কিন্তু যদি হুকুম করে ডাকে তাহলে যাব না। আমি হরি ছাড়া আর কারোর হুকুম মানি নে, তা তো জানো। তুমি ঠিক বলছো? আমাকে আদর করে ডেকেছে? কান্ত বললে, আচ্ছা দাসমশাই, তোমার বউয়ের কথা তোমার মনে পড়ে? উদ্ধব দাস চলতে চলতে অবাক হয়ে গেল কথাটা শুনে। বললে, বউকে নিয়ে একটা কাব্য লিখছি, তা জানো না? কান্ত বললে, ওসব কথা থাক। তুমিও তো মানুষ, তোমারও তো রক্ত মাংস আছে, রক্ত মাংসের খিদেও আছে। তুমি তো আর পাথর নও। বউর জন্য তোমার মন কেমন করে না বলতে চাও? উদ্ধব দাস সজাগ হয়ে উঠল। বললে, তুমি যে এত কথা বলছো, তুমি বিয়ে করেছো? কান্ত বললে, আমার বিয়ে হয়ে গেছে দাসমশাই। বিয়ে হয়ে গেছে? তা বউ কোথায়? কান্ত বললে, আমার কথা থাক, তোমার কথা বলো। তোমার নিজের বউ কোথায় আছে তা তুমি জানো? উদ্ধব দাস বললে, আমার বউ তো ক্লাইভ সাহেবের বাগান বাড়িতে। তোমার বউ সেইখানে পড়ে থাকে কেন? তুমি জোর করে তাকে নিজের কাছে নিয়ে আসতে পারো না? উদ্ধব দাস হাসল। বললে, তুমি বিয়ে করেছো আর এই কথাটা জানো না? হরি আর বউ দুজনেই এক রকম, ডাকলে কেউই আসে না। কত লোকই তো মন্দিরে গিয়ে গলা ফাটিয়ে হরি নাম করছে, কত লোক মসজিদে গিয়ে নামাজ পড়ছে, তাতে হরি আসছে? বলো না গো, চুপ করে রইলে কেন? হরি আসছে তাদের কাছে? কান্ত বললে, তাহলে কি করলে হরি আসে? উদ্ধব দাস বললে, হরিকে ডাকলে হরি আসে না, হরির নাম করে জীবন ভাসিয়ে দিতে হয়। সে কীরকম? উদ্ধব দাস বললে, তবে শোনো ভাইয়া, একটা ছড়া বলি। এই বলে ছড়া আরম্ভ করতে যাচ্ছিল। কান্ত বাধা দিয়ে বললে, সে তোমাকে ছড়া বলতে হবে না। তোমার গান আর ছড়া দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, সবাই তোমার গান গায়, নবাবের কানেও পৌঁছেছে। তাই তো নবাব তোমার গান শুনবে বলে ডেকে পাঠিয়েছে। তা তুমি বুঝি নবাবের চাকরি করো? কান্ত বললে, দেখো, নবাবকে যদি খুশি করতে পারো তো তুমি খেলাত পাবে, জায়গির পাবে, টাকা পাবে। উদ্ধব দাস বললে, সে লোভ দেখাওগে তুমি রায়গুণাকরকে, নবাবের নামে পুঁথি লিখে দেবে। আমি পুঁথি লিখবো আমার বউকে নিয়ে। আমার বউকে তুমি চেনো না, হাতিয়ারগড়ের রাজাবাবু ছোটমশাইয়ের নফর শোভারাম বিশ্বাসের মেয়ে, খুব উদরেল মেয়ে। আমাকে পছন্দ হয়নি বলে রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেছে। তা যে বউ পালিয়ে গেছে তাকে নিয়ে কি লিখবে? উদ্ধব দাস বললে, সে বউ তো তোমাদের মতো বউ নয় গো, খুব উদরেল বউ। তোমাদের বউ তো কেবল রাঁধে বাড়ে আর ছেলে জন্ম দেয়, আর তো কিছুই করে না। আর আমার বউ ঠিক আমার মতো বাউন্ডুলে, একবার এখানে যায় একবার সেইখানে যায়। এখন গিয়ে ক্লাইভ সাহেবের বাগানে উঠেছে, কিন্তু সেখানেও কি থাকবে ভেবেছ? সেখানেও থাকবার মেয়ে নয় সে, সেখান থেকেও পালাবে। এই আমি যেমন এখানে সেখানে ঘুরে বেড়াই, সেও তেমনি। দুজনে রাস্তা দিয়ে চলছিল। মোল্লাহাটি থেকে বেরিয়েছে সেই কোন সকালে। তারপর আকাশে সূর্যটা একেবারে মাথার উপর উঠেছে। খেয়াঘাটের কাছে আসতেই কান্ত বসল গাছতলায়। নৌকোটা তখন ওই পারে। মাথার ওপর দিয়ে এতক্ষণ চড়া রোদ গিয়েছে। সামনের দিকে চেয়ে চেয়ে মাথাটা কেমন যেন ঘুরে গেল কান্তর। কান্ত নিজের জীবনটাই যেন ঠিক এই রকমই কেবল ঘুরে ঘুরেই কেটে গেল। কিন্তু এই উদ্ধব দাসও তো ঘুরেই বেড়াচ্ছে সারা জীবন, এর তো ক্লান্তি লাগে না। পাশের দিকে চাইতে দেখলে উদ্ধব দাস এই মাটির ওপরেই শুয়ে ঘুমিয়ে পড়েছে,
হাতের পোড়লাটা মাথায় দিয়েছে, আর নাক দিয়ে বড় বড় নিঃশ্বাস পড়ছে। ওপারের দিকে চেয়ে দেখলে কান্ত নৌকোটা ওই দিক থেকে ছেড়েছে। হঠাৎ উত্তর দিকে যেন কিসের শব্দ শোনা গেল। কান্ত মাথাটা ফিরিয়ে দেখলে অনেক দূরে যেন ধুলোর পাহাড় এগিয়ে আসছে সামনের দিকে। কালবৈশাখী শুরু হলো নাকি? কিন্তু এ তো কালবৈশাখীর সময় নয়। তাড়াতাড়ি উদ্ধব দাসকে ডাকতে লাগলো, দাসমশাই, ওঠো ওঠো ওঠো, ঝড় আসছে, ওঠো। কিন্তু উদ্ধব দাসের ঘুম বড় কড়া। কান্ত আবার চেয়ে দেখলে না, ঝড় বৃষ্টি নয়, কিছুই নয়। নবাবের ফৌজ আসছে। কিন্তু নবাবের ফৌজ তো লক্কাবাগে গিয়েছিল, হঠাৎ ফিরে আসছে কেন? হেরে গেল নাকি লড়াইতে? ততক্ষণে ফৌজের দল কাছে এসে পড়েছে। সামনে হাতির দল, তারপর ঘোড়া, তারপর সেপাইরা কামান টানতে টানতে আসছে। বিরাট সব লম্বা মাপের কামান। কান্ত আড়াল থেকে দেখতে লাগলো। এরা সবাই চেনে কান্তকে। এদের অনেকের সঙ্গেই কান্ত হালসি বাগানে অনেক দিন একসঙ্গে কাটিয়েছে। ফৌজের দল দেখে আশেপাশের গ্রাম থেকে ছেলে মেয়ে বুড়ো বুড়ি খেয়াঘাটে এসে দাঁড়িয়েছে। তাদের ভিড়ের মধ্যে কান্তকে অতটা কেউ লক্ষ্য করলে না। ফৌজের দল যখন সবাই চলে গেল, প্রায় শেষ হব তখন হঠাৎ শশী দেখতে পেয়েছে তাকে। কি রে, তুই তুই আবার কবে ঢুকলি ফৌজে? শশীর মাল কোচা বাঁধা কাপড়। সেও বললে, তুই এখানে কি করছিস? কান্ত বললে, আমি একটা কাজে এসেছিলুম। কিন্তু তোরা ফিরে আসছিস কেন? লড়াইতে হেরে গেলি? না রে, লড়াই হলো না, নিজামত থেকে হুকুম এসেছে ফিরে যেতে। তাহলে আর লড়াই হবে না? শশী একটু মুচকি হাসল। কান্তকে কাছে ডাকলে, বললে, আয় আয়, আমার কাছে আয় বলছি। তারপর কান্তর কানের কাছে মুখ এনে বললে, লড়াই হবে রে, খুব জবর লড়াই হবে। ভেতর ভেতর সব ষড়যন্ত্র চলছে। কান্ত কীরকম অবাক হয়ে গেল। এই তো মুর্শিদাবাদে দেখে এলো নবাব বেশ চুপচাপ আছে, বেশ আরাম করে মতিঝিলে ঘুমোচ্ছে। এর মধ্যে আবার কি হয়ে গেল? জিজ্ঞেস করলে, তাহলে তো চাকরি থাকবে? থাকবে ভাই, থাকবে, এবার আর ভয় নেই। কিন্তু কি করে বুঝলি আবার লড়াই হবে? কে বললে তোকে? শশী বললে, আমি খবর পেয়েছি, সবাই ক্লাইভ সাহেবের কাছে গিয়েছিল। কে কে গিয়েছিল? সবাই। আমি লক্কাবাগ থেকে ছুটি নিয়ে একদিন কালীঘাটের মন্দিরে গিয়েছিলাম। আমি মাকে গিয়ে ডালা দিলুম, বললুম, মা, যেন যুদ্ধ হয় মা, আমার চাকরি যেন না যায় মা। কান্ত বললে, কিন্তু কে কে ক্লাইভ সাহেবের কাছে গিয়েছিল তাই বল না। কে কে আবার? সবাই, ইয়া লুথুব খাঁ, আমাদের মনসবদার সাহেব, সবাই। কিন্তু কেন গিয়েছিল? শশী বললে, সকলেরই তো রাগ আছে বেগম সাহেবার উপর। কোন বেগম সাহেবা রে? নানি বেগম সাহেবা? শশী বললে, আরে না, ওই যে হিন্দু বেগম সাহেবাটা, ওই মরিয়ম বেগম সাহেবা, ওই যে আমাদের হালসি বাগানে এসেছিল, তার উপরেই তো রাগ সকলের। ক্লাইভ সাহেবেরও তো খুব রাগ। তুই জানিস না, ওই বেগমই তো ক্লাইভ সাহেবের দপ্তরে ঢুকে উমিচাঁদের চিঠিটা চুরি করে নিয়েছিল। ওই বেগম সাহেবাই তো এখন সমস্ত মতলব দিচ্ছে নবাবকে। নবাবকে একেবারে হাতের মুঠোয় পুড়ে ফেলেছে। শশী আবার বললে, তুই কিছুই শুনিস নি? সবাই জানে যে। কথা বলতে বলতে কান্ত ফৌজের সঙ্গে অনেক দূরে চলে এসেছিল। এবার কান্ত ফিরল। শশী যেন খুব খুশি হয়েছে মনে হলো। যুদ্ধ হবার খবর শুনে এত আনন্দ! আশ্চর্য! মরালির ওপর সকলের এত রাগ, অথচ মরালি তো সকলের ভালো চায়। মরালি তো চায় নবাবের ভালো হোক, নবাব সকলের ভালো করুক।
মরালির কথা শুনেই তো নবাব বদলে গেছে। নবাব এখন রোজ কোরআন পড়ে। নবাবকে রোজ মরালি মহাভারত পড়িয়ে শোনায়। কাকে বলে ভালো রাজা, কাকে বলে ভালো নবাব, সব কেমন করে প্রজা পালন করতে হয় সবই তো মন দিয়ে শোনে। মরালির কথাতেই তো অমিচাঁদ, নন্দকুমার, নবকৃষ্ণকে ছেড়ে দিলে নবাব। তবুও সকলের এত রাগ। তাহলে কি সেই আগেকার মতো ব্যবহার করলেই ভালো হতো? কান্তর বুকটা দূর দূর করে কাঁপতে লাগলো। যদি সত্যিই মরালির কিছু হয়, কিছু বিপদ হয়, তখন কান্ত কি করবে? কি করে বাঁচাবে মরালিকে? আর মরালি যদি না বাঁচে, কান্তরই বা বেঁচে থেকে লাভটা কি? উদ্ধব দাস তখনও অঘরে ঘুমোচ্ছে। কান্ত ঠেলতে লাগলো, ও দাসমশাই, দাসমশাই, ওঠো, ওঠো, ওঠো। উদ্ধব দাস উঠল, বললে, উহ, এত শব্দ হচ্ছিল কিসের গো? একটু আরাম করে ঘুমোচ্ছিলাম, তাও ঘুমোতে দেবে না। কান্ত বললে, খিয়া নৌকো এসে গেছে, চলো। উদ্ধব দাস অনিচ্ছার সঙ্গে উঠলে, তারপর পুঁথিটা বগলে নিয়ে ঘাটের দিকে চলতে লাগলো।